সামনে এসে থামে। আইরাত স্কুটি থেকে দ্রুত নেমে গিয়ে ভেতরে চলে যায়। সে যেন এক প্রকার দৌড়ের ওপর আছে। সৌরভ আইরাতকে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই আইরাত দৌড়ে ভেতরে চলে যায়। আর এই যে সৌরভ আছে, এই আইরাতকে বেশ পছন্দ করে, কিন্তু বলে ওঠার সাহস তার হয় না। আইরাত যখন ভেতরে আসে তখন অবনী অর্ডার নিচ্ছিল। হুট করেই আইরাতকে ছুটে আসতে দেখে অবনী পুরো টাস্কি খেয়ে যায়। অবনী অর্ডার রেখে অবাক হয়ে ছুটে আইরাতের কাছে যায়। অবনী, আইরাত তুই কোথায় ছিলি? তুই মানে কোথায় গায়েব হয়ে গিয়েছিলি? জানিস কত চিন্তা করছিল সবাই তোর জন্য। কোথায় চলে গিয়েছিলি তুই? আইরাত, আরে আস্তে আস্তে, আর আমি ঠিক আছি, কিছু হয়নি। অবনী, কিন্তু গিয়েছিলি কোথায়? আইরাত, নিজেও জানি না। অবনী, মানে? আইরাত, কিছু না। আচ্ছা বাদ দে ওসব কথা। দিয়া এসেছিল কি? অবনী, হ্যাঁ অনেকবার এসেছিল। আর তুই প্রথমে বাড়িতে যাসনি কেন? আইরাত, বাড়িতে গেলে কপালে যে কি আছে আল্লাহ জানে। আচ্ছা শোন, তুই দিয়াকে ফোন করে এখানে আসতে বল। অবনী, আচ্ছা। অবনী ফোন করে দিয়াকে আইরাতের কথা বলে। দিয়ার মনে এবার যেন একটু শান্তি লাগে। কি যে একটা চিন্তা মাথায় নিয়ে ঘুরছিল সে। যাই হোক, দিয়া তার কিছুক্ষণ পর এসে পড়ে। দিয়া হোটেলের ভেতরে এসেই দেখেই আইরাত আর অবনী একটা টেবিলে বসে আছে। দিয়ার এখন যেমন রাগ লাগছে ঠিক তেমন কান্না পাচ্ছে। দিয়া গিয়ে টেবিলে আইরাতের সামনে বসে পড়ে নিজে হাতে থাকা ব্যাগটা ধীরিম করে টেবিলের ওপর রেখে বলে ওঠে, দিয়া, এই কি না মানে কি শুরু করেছিস তুই? বিয়ে বাড়ি থেকে কোথায় গিয়েছিলি? আইরাত, প্লিজ শান্ত হো, মাথা পুরো হ্যাং হয়ে আছে আমার। দিয়া, কিন্তু গায়েব হয়ে গিয়েছিলি কোথায়? অবনী, আচ্ছা শোন, তোরা কথা বল, মারামারি কর, যা ইচ্ছে কর, আমি একটু অর্ডারটা দিয়ে আসি আগে। আইরাত, যা। অবনী সেখান থেকে চলে গেলে দিয়া যেন এবার আইরাতকে আরো বেশি আঁকড়ে ধরে। দিয়া, এই এবার বল কোথায় গেছিলি না বলেই। তুই ভাবতে পারবি না কত চিন্তা করেছি। ইকবাল আঙ্কেল, আল্লাহ আঙ্কেলের তো শরীর প্রায় খারাপ হয়ে যাচ্ছিল। জানিস, চিন্তায় চিন্তায় আঙ্কেল আর আমি গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কেস পর্যন্ত ফাইল করে এসেছি। আইরাত, কি? দিয়া, হ্যাঁ। আইরাত, ধুর। দিয়া, এখন কি বলবি যে এই পুরো একদিন কোথায় ছিলি তুই? আইরাত, আব্রাহাম আহমেদ চৌধুরীর গেস্ট হাউজে। দিয়া, হোয়াট? আইরাত, হ্যাঁ। দিয়া, ফাইজলামি করিস? আইরাত, দিয়া দেখ, এখন আমি একদম মজা করার মুডে নেই। আর তা তুই আমাকে দেখেই বুঝতে পারছিস। দিয়া, মানে কি? কি বলিস? তুই আব্রাহাম চৌধুরীর গেস্ট হাউজে কিভাবে? কি? আইরাত, আরুষি আপু যাকে ভালোবাসে সে আর কেউ না, আব্রাহাম চৌধুরীর ফ্রেন্ড লাগে। বিয়ে বাড়িতে যখন কারেন্ট চলে যায় তখন তারা আরুষি আপুকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু ভুলবশত আমাকে নিয়ে গেছে। তারপরও আরুষি আপুকে ভাগিয়ে নিয়ে গিয়ে উনার ফ্রেন্ডের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আর আমাকে আটকে রেখেছিল জানি না কি জন্য, কি কারণে। আর আজ সৌরভ না থাকলে আমার কি যে হতো। ও ডেলিভারি করতে গিয়েছিল। ভাগ্য ভালো যে দেখা হয়ে যায় ওর সাথে আমার, তারপর পালিয়ে এসে পড়ি। আইরাতের এইসব কথা শুনে দিয়ার যেন এখানেই মাথা ঘুরে পড়ে যাবার উপক্রম। সব মাথার ওপর দিয়ে গেছে তার। দিয়া, মানে কি বলবো আমি? আমি কথা খুঁজে পাচ্ছি না এখন। আইরাত, আমি বাড়িতে কিভাবে যাব সেই চিন্তায় মরে যাচ্ছি। দিয়া, শোন, তুই তো আর এইসব ইচ্ছে করে করিসনি তাই না? নিশ্চিন্তে বাড়ি যা, কিছু হলে আমি আছি তো। আইরাত, আচ্ছা শোন, চাচ্চু তো আজ হোটেলে আসেনি। তুই বাড়ি গিয়ে চাচ্চুকে বলে দিস যে কাল থেকে আমি হোটেলে আসছি ওকে। আর আমি এখন বাড়ি গেলাম। এই কথা বলেই আইরাত হোটেল থেকে বের হয়ে আসে। আর দিয়াও সোজা তার বাড়ি চলে যায়। এদিকে আব্রাহাম বসে বসে তার মনিটর রুমে সব সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করছে। হলরুমের ক্যামেরাতে সব ধরা পড়েছে। সেখানে আইরাতের সাথে একটা ছেলেকে দেখা গেছে, অবশ্যই সেটা ওই ডেলিভারি বয়টা। তবে ফুটেজ আইরাতকে দেখে আব্রাহাম হাসবে না কাঁদবে সেটাই ভুলে গেছে। কেননা ফুটেজ শুধু দেখা যাচ্ছে যে আইরাত দৌড়াচ্ছে। সে শুধু তুমুল বেগে দৌড়ে হলরুম থেকে বের হয়ে গেল। আব্রাহাম মনিটর রুম থেকে উঠে এসে হলরুমে চলে যায়।
গিয়ে দেখে অয়ন আর লিমা এখনো ভয় পেয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহামকে দেখে লিমা মাথা নিচু করে চলে গেল ওই যে কাচের টেবিলটা ভেঙেছিল সেটা পরিষ্কার করতে। অয়ন, আব আব্রাহাম ভাইরা রাগ করিস না। আসলে আগে যদি জানতাম যে এমন কিছু একটা হবে তাহলে আমি বাইরে যেতামই না। আব্রাহাম, হে ডুড থেকে চিলপিল, এত ঘাবড়াচ্ছিস কেন? আইরাত একবার পালিয়ে গেছে, আমি তাকে আরো 10 বার তুলে আনতে পারি, কিন্তু এখন আনবো না। অয়ন, যেই ছেলে মেয়েদের থেকে 100 হাত দূর থাকে সেই কিনা এখন একটা মেয়েকে নিজের কাছে রাখতে চাইছে। আচ্ছা ব্যাপার কি? আব্রাহাম, কিছু না। আর হ্যাঁ, তুই কি এখানেই থাকবি? অয়ন, আরে না আব্রাহাম, তাহলে একদম সবকিছু লক করে বের হয়ে পড়িস আর নিউ টেবিল এবং ফ্লাওয়ার ব্যাশ দিয়ে যাবে। আব্রাহাম এই বলেই বাইরে চলে আসতে নেয় তখনই আবার অয়ন বলে ওঠে। অয়ন, আব্রাহাম, মনে হয় না একটু একটু পাল্টাচ্ছিস তুই, মানে কিছু একটা চেঞ্জ হচ্ছে। অয়নের কথায় আব্রাহাম তার পেছনে ঘুরে তাকায়। অয়ন মাত্রই কি বলল তা একবার নিজেই চিন্তা করে ক্ষীণ হেসে বের হয়ে পড়ে। বাইরে এসে নিজের গাড়িতে উঠে পড়ে গাড়ি চালাচ্ছে আর আইরাতের কথায় ভাবছে, আইরাতকে সামনে পেলে কি করবে তাই ভাবছে। শাস্তি তো অবশ্যই দিবে। আব্রাহামের মতে আইরাত শাস্তির প্রাপ্ত, তবে শাস্তিটা হবে একটু ভিন্ন রকমের। আইরাতের বাড়ির অ্যাড্রেস আব্রাহাম বেশ ভালো করেই জানে, কিন্তু এখন যাবে না। এখন যদি সে আইরাতের সামনে পড়ে তাহলে আইরাত সেখানেই অজ্ঞান না হয়ে গেলেই হয়েছে। আব্রাহাম এটা ভাবতেই হেসে ওঠে। আব্রাহামের সামনে এখন শুধু আইরাতের সেই দৌড়ে পালিয়ে যাবার দৃশ্যটাই ভেসে উঠছে। আব্রাহাম জোরেই হেসে দেয়, যেভাবে পালিয়েছে। আব্রাহাম ড্রাইভ করতে করতেই একটা হাইওয়ে এর ওপরে এসে থেমে যায়। গাড়ির সামনের এক বাটনে চাপ দিতেই গাড়ির ওপরের ছাদটা আপনা আপনি খুলে যায়। এখন গাড়ির ওপরে ফাঁকা, এখন আশেপাশে মানুষজন তেমন নেই। এতে অবশ্য ভালোই হয়েছে। নিয়ত অবস্থাটা এমন যে শান্তিতে বাইরেই বের হওয়া যায় না, বের হলেই সবাই ঝাপটে ধরে। আর কার ভালো লাগে যে নিজের পাশে রাত দিন 24 ঘন্টা গার্ডস নিয়ে ঘুরতে। আব্রাহাম গাড়ি থেকে নেমে গাড়ির ডিকির ওপর উঠে বসে পড়ে। এখন কিছুটা বিকেল বেলার মতো, সূর্য হয়তো খানিক পরেই অস্ত যাবে। আব্রাহাম গাড়ির ওপরে বসে এক নয়নে সেই দূর পানে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে। আইরাতের মুখটা কেন যে তার চোখের সামনে থেকে সরতেই চায় না সে জানে না। সেই প্রথম দিনের কথাগুলো ভাবছে, সেই বারের কথাগুলো। আসলে আব্রাহাম বেশ রেগে ছিল সেই দিন। মূলত দুটো জ্যান্ত মানুষকে মেরে রেখেই এসেছিল। তবুও রাগ কমার নাম নেই, যার ফলে তার সঙ্গী হয়েছিল অ্যালকোহল। বারে সব মেয়েরাই ওয়েস্টার্ন গেটআপে এসেছিল, আর অবশ্যই সবাই সুবিধেবাদী ছিল। অনেকে ভাবে যে শর্ট কাপড় পরলেই বা অতিমাত্রায় মডার্ন দেখালেই ছেলেরা তাদের পাল্লায় পড়ে যাবে, কিন্তু না, আসলে এটা ভুল। এমন অনেকেই আছে যারা সুন্দর সভ্য কাউকে খুঁজে। আব্রাহাম এক রাশ রাগ নিয়ে বসেছিল, কিন্তু হুট করেই একটা মেয়ে আসে সেখানে, আইরাত। আব্রাহামের কেন জানি চোখ তাতেই আটকে গিয়েছিল, বাকি সবার থেকে আলাদা ছিল। না কোন ওয়েস্টার্ন, না কোন বেড সাইড। আর মূলত খেপানোর জন্যই আব্রাহাম সেই দিন আইরাতকে ওই কথাগুলোটা বলেছিল। তাতে আইরাত যেমন রিয়েক্ট করেছে, আব্রাহাম এগুলো ভেবেই আবার হেসে ওঠে। আব্রাহাম আইরাতের সবকিছুরই খবর নিয়েছে। যখন শুনে যে আইরাত একটা 5 স্টার হোটেলে কাজ করে তখন একটু খটকা লাগে, যে যেই মেয়ে 5 স্টার হোটেলে কাজ করে সে বারে গিয়ে এমন করবে। কিন্তু সব 5 স্টার হোটেলই যে একদম বারের মতো কালচারের থাকবে তা কিন্তু না। আব্রাহাম গাড়ির ডিকির ওপর থেকে নেমে পড়ে। বেশ গরম লাগছে এখন। সে তার ওপরের কোটটা খুলে গাড়ির বেক সিটে রেখে দেয়। শার্টের হাঁটাগুলো ফোল্ড করে নেয়। পেন্টের পকেটে হাত দিয়ে দূর দিশাতে তাকিয়ে থাকে, মন মাতানো বাতাস বইছে। আব্রাহামের চোখগুলোতে সূর্যের আলো পড়ে যেন চিকচিক করছে। আইরাত গিয়ে তার বাড়িতে পৌঁছায়। সাহস যেন আর ধরছে না। তবুও কোন রকমে বাড়ির সামনে গিয়ে দরজাতে কড়া নাড়তেই দরজা খুলে দেয় আইরাতের চাচি। আইরাত কিছু না বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আইরাতের চাচি কিছু বলতে যাবে তার আগেই ইকবাল সাহেব ছুটে আসে। এসেই আইরাতকে জড়িয়ে ধরে।
আইরাতকে ভেতরে নিয়ে আসে। ইকবাল, এসেছিস মা তুই? কোথায় গিয়েছিলি বল? কত চিন্তা কিরেছি জানিস? আইরাত, চাচ্চু আসলে। ইকবাল, তুই ছিলি কোথায়? কলি, কোন নাগরের সাথে ছিলি বলছিস না কেন? ইকবাল, আহা কলি থামবে। আইরাত, আমি কি করে বলবো চাচ্চুকে এখন? যে আব্রাহাম চৌধুরী কাছে ছিলাম আমি। আর উনি অনেক বড় একজন লোক। বললেই কি সবাই বিশ্বাস করবে আমায়? কি বলবো এখন? মনে মনে। ইকবাল, আইরাত মা বল। আইরাত, আসলে আসলে চাচ্চু মানে আমি না জানি না কোথায় নিয়ে গিয়েছিল আমায়। বিয়ে বাড়িতে ছিলাম আর তখনই কেউ আমার মুখ চেপে নিয়ে যায়। আমি একটা রুমে ছিলাম। আজ উঠেই দেখি আমি ওখানে। আমি যেখানে ছিলাম সেখানে কাউকে খুঁজে পাইনি, তাই সেখান থেকে এসে পড়েছি। ইকবাল, আল্লাহ, মা তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আইরাত, হ্যাঁ চাচ্চু চিন্তা করো না, ঠিক আছি আমি। কলি, এই মেয়ে এখানে থাকতে পারবে না। ইকবাল, মানে কি বলছো এইসব? কলি, ঠিকই বলছি। এই মেয়ে না জানি কার সাথে থেকে এসেছে। এখন এই বাড়িতে থাকবে না। ইকবাল, কলি অনেক হয়েছে, মুখ সামলে কথা বলো। আর শুনে রাখো, আমার মেয়ে যদি এখানে থাকতে না পারে তাহলে এই বাড়িতে আমি নিজেও থাকবো না। কলি, কি? এই মেয়ের জন্য তুমি তুমি নিজে বাড়ি ছেড়ে দিবে? ইকবাল, হ্যাঁ ছেড়ে দেব। কম কথা শোনাও না তুমি। এটা যতটা তোমার বাড়ি আইরাতেরও ততটাই বাড়ি। এটা ভুলে যেও না যে তুমি এখন যেই বাড়িতে থাকছো সেটা আমার বড় ভাই আইরাতের বাবারই বাড়ি। আর বাবার বাড়ি থেকে তুমি মেয়েকে বের করে দিতে পারো না। কলি, কি এত বড় কথা? এত বড় কথা তুমি আমায় বলতে পারলে? ইকবাল, আইরাতকে তুমি যে কথাগুলো বলো তার এক আনাও আমি বলিনি ইলা। তাই এখন এটাই ভালো হবে যে তুমি নিজের মুখটা বন্ধ রাখো। আইরাত মা তুই যা রুমে, যা হয়েছে হয়েছেই। আমি দিয়াকে বলে পুলিশ কেস তুলে নিব। তুই তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি খাবার পাঠিয়ে দেব। তুই যা। আইরাত মাথা নিচু করেই সোজা তার রুমে চলে যায়। কলি এখনো আইরাতের দিকে তাকিয়ে আছে। আইরাত চলে গেলে ইকবাল সাহেব চোখ গরম করে কলির দিকে তাকায়। কলি কিছু না বলে রান্নাঘরে চলে যায়। আইরাত রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। খুব কষ্ট পেয়েছে সে তার চাচির কথায়। যদিও অভ্যস্ত এগুলো কথায়, কিন্তু খারাপ তো লাগে। ফ্লোরে বসে দুই হাঁটু ভাঁজ করে বসে কাঁদতে লাগলো। আইরাতের মনে এখন রাগ লাগছে অনেক ওই আব্রাহামের ওপর। আইরাত, শালা খবিশের বাচ্চা, খবিশ তোরে একবার পাইয়া নেই এমন এক চটকানা মারমুনা। সব তোর জন্যে শালা বদ একটা। পালোয়ান। রাগে ফুঁসছে আইরাত। গায়ের জামা কাপড় নিয়েই ওয়াশরুমে চলে যায় আইরাত। তারপর শাওয়ার অন করে তার নিচে দাঁড়িয়ে পড়ে। রাগ কমানোর চেষ্টা। তার মাঝখানে আরো পুরো একদিন চলে গেছে। আইরাত ভার্সিটিতে গিয়ে আবার হোটেলে কাজ করছে। বাড়িতে নিজের চাচিকে একরকম ইগনোর করে চলে সে। যখন থেকে কাজে এসেছে তখন থেকে হোটেলের সব মেয়ে বা ছেলে একের পর এক আইরাতের কান মাথা সব খেয়ে যাচ্ছে। কোথায় ছিলি? খবর নেই কেন? এই তুই নাকি গায়েব হয়ে গিয়েছিলি, কোথায় চলে গেছিস? আরো না জানি কত কি কি জিজ্ঞেস করছিল। আইরাত শুধু এভয়েড করছে সব। নিজের কাজ মনোযোগ দিয়ে করছে। কাজ করতে করতে এক সময় টাইম শেষ হয়ে যায়। কাজ শেষ আজ অনেক তাড়াতাড়ি। তবে আইরাত বেশ সময় যাবত আজ সৌরভকে দেখছে না। ইনফ্যাক্ট আজ সকাল থেকেই আইরাত সৌরভকে দেখেনি। হোটেলের ড্রেস পরেছিল আইরাত। অর্থাৎ নিজের জামার ওপর দিয়ে শুধু একটা এপ্রন পরেছিল। ড্রেসের পেছনের ফিতা খুলতে খুলতে আইরাত অবনীর কাছে আসে। অবনী, কি কাজ শেষ হলো? ভ্রু নাচাতে নাচাতে। আইরাত, হ্যাঁ রে ভাই শেষ হলো। প্রচুর গরম লাগছে। অবনী, এখন তো বিকেল, মানে দেখ বাইরে। আইরাত, বাইরে যে রোদ উফ। অবনী, তো প্ল্যান কি বাইরে যাবি না বাড়িতে? আইরাত, না রে বাড়ি যাব। পরে আবার দেরি হলে বাড়ি মাথায় তুলে নিবে আমার গুণধর চাচি। অবনী, কি বলবে তখন? আইরাত, বলবে যে, আইরা আয়াত, কাজ নেই বাড়ির কাজ কর, এটা কর, ওটা কর। সারাদিন বাইরে তো থাকিসি, ঘরের কিছু কাজ কর। রান্নাঘরে এসে আমার হেল্প কর। এই মেয়ে ব্যঙ্গ করে। এই কথা বলেই অবনী আর আইরাত হেসে দেয়।
প্রচুর হাসি পাচ্ছে তাদের। তবে তাদের এই হাসিতে এক বালতি পানি ফেলে দিয়ে সেই একটা কুল অ্যাটিটিউড নিয়ে হোটেলের ভেতরে প্রবেশ করে আব্রাহাম। আইরাত আর অবনী সেদিকে তাকায়। অবনী তো দেখে হাই হাই করছে খুশিতে, যেন এখানেই নাচানাচি শুরু করে দিবে। আর আইরাত, ওর তো বুকের ভেতরে কো ডাকছে। ঝটকা খেয়েছে সে। এখানে কি করছে? আব্রাহামের দিকে তাকিয়ে থাকতে থাকতে আইরাতের চোখগুলো বড় আকার ধারণ করে। আব্রাহাম কোন দিকে না তাকিয়ে সোজা আইরাত আর অবনীর কাছে যায়। আব্রাহাম, হি গার্লস, হোয়াটস আপ? অবনী, আব্রাহাম স্যার, আপনি এখানে? হায়, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আব্রাহাম, তো এখন বিশ্বাস করে নাও বা নিজের গায়ে একটা চিমটি কেটে নাও। আইরাত, আমি আমি যাই অবনী। আইরাত তো এক প্রকার ভেবাচেকা খেয়ে গিয়েছিল আব্রাহামকে দেখে। সে বাঁচার জন্য ঘুরে দ্রুত চলে আসতে নিলেই আব্রাহাম খপ করে আইরাতের হাত ধরে ফেলে। আইরাতের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বলে ওঠে, আব্রাহাম, মিস আইরাত, আপনি আমার সাথে যাবেন এখন। আইরাত, কি মানে কি, কোথায় যাব আর কেন? আব্রাহাম, জাস্ট কাম উইথ মি বেব। আব্রাহাম অবনীর দিকে তাকিয়ে মিষ্টি করে বাই বলে আইরাতের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। আর অবনী বোকার মতো এই দুইজনের দিকে তাকিয়ে আছে। আইরাত নিজের হাত ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আব্রাহাম যে শক্তভাবে হাত ধরেছে তাতে হাত ভেঙেই যাবে মনে হচ্ছে। আব্রাহাম কোন কথা না বলে আইরাতকে নিজের গাড়িতে তুলে দরজা লাগিয়ে দেয়। তারপর ওপর পাশ দিয়ে গিয়ে সেও নিজের গাড়িতে এসে বসে পড়ে। কোথায় যাচ্ছে এখন সে আইরাতকে নিয়ে জানে না। আইরাত অনেক চিল্লাচ্ছে, বারবার বলছে যে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিন্তু আব্রাহাম আইরাতের এই বকবকানি থেকে বাঁচার জন্য গাড়িতে ফুল ভলিউমে গান ছেড়ে দেয়। আইরাত যেন এবার বিরক্তির শেষ সীমানায় পৌঁছে গেছে। আইরাত আরো জোরে চিল্লালে আব্রাহাম মিউজিকের ভলিউম আরো জোরে দিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। দ্রুত যাচ্ছে, যেন বাতাসের গতিতে। আইরাত বুঝল যে আব্রাহামকে বলেও লাভ নেই, তাই চুপ হয়ে বসে পড়ে। প্রায় 20 মিনিট পর আব্রাহাম গাড়ির ব্রেক কষে। আইরাত অবাক হয়ে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম আরামসে সিটি বাজাতে বাজাতে গাড়ি থেকে নেমে পড়ে। আইরাত দ্রুত গাড়ির দরজা খুলে নেমে পড়ে। আব্রাহাম কিছু না বলেই গাড়ির ডিকি থেকে হকি স্টিক বের করে। আইরাত বেশ অবাক হয়ে এগুলো দেখছে। আব্রাহাম হকি স্টিক কেন বের করলো, তাও আবার গাড়ির ডিকি থেকে? আর এখন হকি স্টিক দিয়ে কি করবে? আব্রাহাম তার এক হাতে হকি স্টিক নিয়ে আরেক হাতে আইরাতের হাত ধরে নিয়ে যায়। আইরাত বুঝতে পারছে না যে আব্রাহাম আবার কোথায় যাচ্ছে। তাকে যেতে যেতেই আব্রাহাম আইরাতকে নিয়ে একটা ফাঁকা জায়গায় এসে পড়ে। আসলে এটা একটা খোলা মাঠ। তবে নিজের সামনে তাকাতেই আইরাতের চোখগুলো যেন কপালে উঠে গেল। আইরাত বুঝতে পারছে না যে এখানে কি করে এলো। আইরাত ফট করে মাথা ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকায়। আইরাত দেখে আব্রাহামের কোন ভাবই নেই। সে ভাবলেশীন ভাবে এক হাত প্যান্টের পকেটে দিয়ে আরেক হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। আইরাত আবার সামনে তাকায়। বেশ ঘাবড়ে গেছে সে। আইরাত ভেবেই পাচ্ছে না যে কি করে এখানে এলো। এখন এই আব্রাহাম সাইকো আবার কি না কি করে বসে। আইরাত অতিমাত্রায় ভড়কে গেছে। তার কারণ সৌরভ। আইরাত সামনে তাকিয়ে দেখে সৌরভ একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় রয়েছে। আব্রাহাম তাকে এভাবে বেঁধে রেখেছে। আইরাত এগুলোর আগা মাথা কিছুই বুঝতে পারছে না। সে চোখগুলো বড় বড় করে একবার আব্রাহামের দিকে আরেকবার সৌরভের দিকে তাকাচ্ছে। এখানে এভাবে কেনই বা সৌরভকে বেঁধে রাখা হয়েছে তাই বুঝে উঠতে পারছে না। পরক্ষণেই আইরাতের মনে হয় যে গেস্ট হাউস থেকে যখন পালিয়েছে তাহলে হয়তো ক্যামেরাতে তাদের ধরা পড়েছে। আব্রাহাম সেগুলোই দেখে ক্ষেপে যায়নি তো? আইরাত এটা ভেবেই কিছু শুকনো ঢোক গিলে। তখনই আব্রাহাম কয়েক কদম ফেলে তার দিকে এগিয়ে আসে। আব্রাহাম, বেইব, কি অবাক লাগছে? আইরাত, অবশ্যই লাগার কথা। সৌরভ এখানে কি করছে তাও এই অবস্থায়? আব্রাহাম, আরে আমি এনেছি, ভাবলাম একটু খাতির যত্ন করি। আইরাত, দেখুন ওকে ছেড়ে দিন। আব্রাহাম, এত কষ্ট করে বেটাকে ধরে আনলাম, এত সহজেই ছেড়ে দেব? নেহ, কিছু তো একটা করতেই হবে। আইরাত, কি? আব্রাহাম, আমরা হকি খেলবো। আইরাত, মানে এই সময়ে আপনি এখানে হকি খেলবেন? আব্রাহাম,
হ্যাঁ, আর বল কোথায় জানো? ওই তো আমাদের সামনেই। আইরাত, কি? আব্রাহাম, হ্যাঁ, আর ইন্টারেস্টিং ব্যাপার কি জানো বেবি? হকি আমি না তুমি খেলবে। এই নাও। আব্রাহাম এই বলেই আইরাতের দিকে হকি স্টিকটা এগিয়ে দেয়। আইরাত কপাল কুঁচকে তাকিয়ে আছে। তা দেখে আব্রাহাম দেয় এক ধমক আর আইরাত বেশ চমকে ওঠে। তারপর সেটা হাতে নিয়ে নেয়। আব্রাহাম, বেবি শুনো, আমি জানি তুমি হকি খেলতে পারো না, কিন্তু তবুও তোমাকে খেলতেই হবে। আইরাত, আপনি এই সব কি বলছেন? আব্রাহাম, হকি দিয়ে সৌরভকে হিট করতে হবে। বারবার, যতক্ষণ না পর্যন্ত তার মুখ দিয়ে রক্ত বের না হচ্ছে তুমি ওকে আঘাত করতেই থাকবে। গাড়ির ডিকির ওপর এক পা তুলে বসে আইরাত, কি সব উল্টা পাল্টা কথা বলছেন? আমি পারবো না এটা করতে। সৌরভ অনেক ভালো একজন ছেলে। আমি ওকে কিভাবে আঘাত করব? আমি পারবো না। আব্রাহাম, পারবে না? আইরাত, না। আব্রাহাম, ওকে দেন, আমি এক কাজ করি, গাড়িতে ওঠে গাড়িটা সোজা সৌরভের ওপর দিয়ে চালিয়ে দিই, কি বলো? আইরাত, কি? না না, এই না, একদম না। আব্রাহাম, তাহলে যাও হকি খেলো। আইরাত, কিন্তু আপনি কেন এমন করছেন? এখানে তো সৌরভের কোন দোষ নেই। আব্রাহাম, আছে, কেননা সে তোমাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। আমার থেকে দূরে যেতে সাহায্য করেছে। আইরাত, হ্যাঁ করেছে। কেননা এভাবে একটা মেয়েকে আটকিয়ে রাখার কোন মানেই হয় না। আপনি জানেন একটা মেয়ের জন্য নিজের বাড়ি থেকে একদিন বাইরে থাকার মানে কি? কি প্রভাব পড়ে এতে মেয়ের ওপর আপনি বুঝেন। তো সেই সময়ে সৌরভ আমায় হেল্প করতো না তো কি করতো? আব্রাহাম, শেষ মানে সব বকবকানি শেষ। জানি বাড়িতে সবাই চিন্তা করছিল, কিন্তু তার পরের দিন আমি এমনিতেও তোমাকে তোমার বাড়ি পৌঁছেই দিতাম। এইটুকু সেন্স আছে আমার। আইরাত, তাহলে একদিন এভাবে আটকিয়ে রাখার মানে কি? আব্রাহাম, আমার ইচ্ছে। আইরাত, এই শুনুন, আপনার ইচ্ছে মানে সবকিছু আপনার মন মর্জিতে হবে নাকি আজব? আব্রাহাম, আমি গেলাম। আইরাত, কোথায়? আব্রাহাম, গাড়িতে বসবো আর সোজা সৌরভের ওপর দিয়ে চালিয়ে দেব। আইরাত, এই না না, কি করছেন আপনি? আব্রাহাম, তো যা বলেছি তাই করো, চুপচাপ যাও। আইরাত এক দোটানার মাঝে পড়ে গেল। একবার সৌরভের দিকে তাকাচ্ছে, আরেকবার হকির দিকে। তখন সৌরভ বলে ওঠে, সৌরভ, আইরাত, তুমি প্লিজ মারো। আইরাত, কিন্তু সৌরভ, আইরাত, প্লিজ মারো। আব্রাহাম, আইরাত, তুমি যদি ওকে না মারো তাহলে আমি এখন এই মুহূর্তে তোমায় কি করে ফেলবো তা নিজেও জানি না। সৌরভ, আইরাত প্লিজ, মারতে বলছি না, মারো। আইরাতের দুই পাশ দিয়ে এই দুইজনের কথা শুনতে শুনতে বিরক্তি হয়ে গেল। আর না পেরে আইরাত খিচে চোখ বন্ধ করে হকি স্টিক দিয়ে দিল সৌরভের গায়ে একটা বাড়ি। সৌরভ কিছুটা শব্দ করে ওঠে ব্যথায়। আর আইরাত ভয় পেয়ে যায়। সাথে সাথে তার হাত থেকে হকি স্টিকটা পড়ে যায়। সৌরভ কিছুটা কাতরিয়ে ওঠে। আব্রাহাম, কি হলো, থামলে কেন? এই এক বাড়িতেই শেষ। আরে এখনো তো ব্লাডই বের হলো না। কাম অন আইরু বেবি, জাস্ট হিট হিম। আইরাত, সৌরভ, আইরাত মারো আমায়। আইরাত ইতোমধ্যে কান্না করে দিয়েছে। কাপা কাপা হাতে আবার হকি স্টিকটা হাতে নেয়, চোখ বন্ধ করে সৌরভকে আঘাত করতে থাকে। সৌরভ চোখ বন্ধ করে আবার মিটমিট করে তাকাচ্ছে। বেশ লেগেছে তার। বেশ কয়েকবার হিট করে আইরাত এবার আব্রাহামের দিকে তাকায়। আইরাত, আমি আর পারবো না, প্লিজ এবার তো ছাড়ুন ওকে। আব্রাহাম, ব্লাড বের হয়েছে, হয়নি তো তাই না? তো আবার মারো। আইরাত, প্লিজ আর না। আব্রাহাম, তুমি কি চাও আমি ওকে একেবারে মেরে ফেলি? আইরাত, না না, আমি মারছি। আইরাত সৌরভের দিকে তাকায়। সৌরভের চোখের সাইডে, হাতে বেশ জখম হয়ে গেছে। আইরাত এবার তার চোখ বন্ধ করে বেশ জোরে শেষ একটা আঘাত করে। আর সাথে সাথে সৌরভের নাক দিয়ে রক্ত বের হয়ে পড়ে। সৌরভ অজ্ঞান হয়ে যায়। রক্ত বের হতে দেখে আইরাত তার হাত থেকে স্টিকটা ছুঁড়ে ফেলে দেয়। জীবনে এই প্রথম এভাবে কাউকে মারল সে। এখন মন চাইছে আইরাত নিজেই মরে যাক। মশা পর্যন্ত মারতে পারতো না, আর আজ কিনা মানুষকে আধা মরা করে দিল। আইরাতের হাত পা সব লাগাতার ভাবে কাঁপছে।
তখন আইরাতের পেছনে থেকে আব্রাহাম বলে ওঠে, আব্রাহাম, আরে ওয়াহহ, দেখো রক্ত বের হয়ে পড়েছে। গুড। আব্রাহাম গাড়ির ডিকির ওপর থেকে নেমে পড়ে তারপর আইরাতের কাছে চলে যায়। আব্রাহাম, গার্ডস। আব্রাহামের বলার সাথে সাথেই দুইজন বিশাল দেহী মানুষ আসে। মনে হচ্ছে কুস্তির পাঠা। কালো পোশাক পরা দুজনেই। আব্রাহাম, একে নিয়ে হসপিটালে যাও, যা যা লাগে সব এনে দাও। 2 দিনের ভেতরে ভালো হওয়া চাই এর। গার্ডস, জি স্যার। এই কথা বলেই গার্ড দুটো সৌরভকে নিয়ে চলে যায়। আর আইরাত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আব্রাহাম পকেটে 2 হাত রেখে আইরাতের দিকে তাকায়। দেখে গার্ডসরা যে সৌরভকে নিয়ে যাচ্ছে আইরাত সেদিকেই তাকিয়ে আছে, আর আব্রাহাম আইরাতের দিকে এক ভ্রু উঁচু করে তাকিয়ে আছে। আব্রাহাম, ইট, ওভার। শেষ, তাকিয়ে থেকে লাভ নেই। আইরাত। আব্রাহাম আইরাতের হাত ধরে গাড়ির দিকে নিয়ে যেতে যেতে বলে ওঠে, আব্রাহাম, আমার থেকে তোমাকে দূরে যাবার জন্য হেল্প করেছিল ও, আর এর জন্য তার এই হাল। এটা ওর প্রাপ্ত ছিল। আজকের পর থেকে ছেলেদের সাথে কথা বলা বন্ধ তোমার। ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবে। আর আমিও দেখব যে এর পর থেকে কোন ছেলে তোমার সাথে কথা বলে বা তোমার কাছে আসে। আজকেরটা শুধু নমুনা ছিল মাত্র, এর পর মনে হয় না জীবন নিয়ে কেউ বাড়ি ফিরতে পারবে। সো বি কেয়ারফুল। আব্রাহাম আইরাতকে নিয়ে গাড়ির ভেতরে বসে পড়ে। আইরাতকে নিজের পাশের সিটেই বসে পড়ে। আব্রাহাম, তোমার যত কথা সব আমার সাথে বলবে, ওকে? আইরাতের দিকে তাকিয়ে। আইরাত হা হয়ে তাকিয়ে আছে। মানে কি যে হচ্ছে সব তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। আব্রাহাম গাড়ি ড্রাইভ করছে, মাঝে মাঝে আইরাতের দিকে তাকাচ্ছে। তবে আইরাত কোন দিকে না তাকিয়ে সোজা বসে আছে। এখন যে কোথায় যাচ্ছে তাও জানে না। প্রায় 30 মিনিট পর আব্রাহাম গাড়ির ব্রেক কষে। আইরাতের এবার হোশ আসে। গাড়ির উইন্ড দিয়ে বাইরে তাকাতেই আইরাতের মাথায় আরেক চিন্তা এসে ভর করে বসে। সে কপালে চিন্তার ভাঁজ নিয়ে বসে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আব্রাহাম কিভাবে আইরাতের বাড়ির ঠিকানা জানলো তাই আইরাত বুঝে উঠতে পারছে না। পরক্ষণেই মনে পড়ে যে যেই ব্যক্তি এত কিছু করতে পারে তার পক্ষে আইরাতের বাড়ির অ্যাড্রেসটা জানাটা তেমন কোন ব্যাপার না। আইরাতকে এভাবে অবাক হয়ে বসে থাকতে দেখে আব্রাহাম নিজেই গাড়ি থেকে নেমে পড়ে উপর পাশ দিয়ে ঘুরে গিয়ে আইরাতের সামনের দরজা খুলে দেয়। আইরাত সিট বেল্টটা খুলে নেমে পড়ে গাড়ি থেকে। আইরাত কয়েক সেকেন্ড অন্যদিকে তাকিয়ে থেকে নিজের বাড়ির দিকে হাঁটা ধরে। কিন্তু কিছু একটা মনে করে আইরাত আবার থেমে যায়। আইরাত পেছনে ঘুরে তাকিয়ে দেখে আব্রাহাম তার গাড়ির সাথে হেলান দিয়ে 2 হাত ভাঁজ করে সরু দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। আইরাতের বেশ রাগ লাগছে এখন। আইরাত, আপনি পুরো দমে একটা সাইকো। আব্রাহাম, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। আইরাত বুঝলো এর সাথে কথা বলে কোন লাভই নেই। আব্রাহামের কথার সাথে সে পারবে না। তাই আইরাত এক প্রকার এক ঝটকানা মেরাই সোজা বাড়ির ভেতরে চলে যায়। আইরাতকে যতক্ষণ দেখা যাচ্ছিল আব্রাহাম সেখানেই দাঁড়িয়েছিল। আইরাতের চলে যেতেই চোখে গ্লাসেস পরে আব্রাহাম সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসে। সেই দিনকার মতো আইরাত চলে যায়। সবকিছু আগের মতো চলতে থাকে। আইরাতের যেদিন ভার্সিটি ছিল তাই প্রথমে ভার্সিটি যায়, তারপর হোটেলে। এভাবেই চলছে। তবে মাঝে মাঝে নিজের পরিচয় লুকিয়ে আইরাতের ভার্সিটির বাইরে দাঁড়িয়ে থাকা, আইরাতকে প্রায়ই ফলো করা যেন আব্রাহামের নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। ছেলেদের সব জায়গায় যেন এক প্রকার থ্রেট দিয়ে রেখেছে আব্রাহাম। আইরাতের সাথে কথা বলাই যাবে না, ধারে কাছেও যাওয়া যাবে না, নয়তো কপালে শনি, রবি, সোম, মঙ্গল সব আছে, আজ আইরাতের ভার্সিটি নেই। তাই সে সকাল সকাল উঠেই হোটেল চলে এসেছে। অবনী, এই কেকের মধ্যে কর্নফ্লাওয়ার পাউডার কতটুকু দেব রে? আইরাত, 2 চামচ। কেকের সাইজ অনুযায়ী দিতে হবে। আচ্ছা সর দেখি, আমি করছি। 5 স্টার হোটেলগুলোতে যদিও রান্নাবান্নার জন্য আলাদা আলাদা সেফরা থাকে, কিন্তু ছোটখাটো রেসিপি যেমন বার্গার, পিৎজা বা কেক এগুলো বাকি স্টাফরা করে ফেলে। চকোলেট কেকের অর্ডার এসেছে, তাই এখন বানানো। আইরাত কেক বানাচ্ছে আর অবনী আইরাতের পাশেই পিৎজা খেতে খেতে বলে ওঠে, অবনী, কিছু কি খেয়াল করেছিস? আইরাত, কি খেয়াল করব আবার? কাজ করতে করতে। অবনী,
একটু ভিআইপি টাইপ ভাবে দেখা হচ্ছে না তোকে এই হোটেলে এখন? আইরাত: আমি একটা সাধারণ স্টাফ ছাড়া আর কিছুই না, বুঝলে সোনা। অবনীর দিকে তাকিয়ে: অবনী: হুম হুম বুঝলাম, তবে কেন যেন মনে হয় কিছু তো আছে, মানে সামথিং সামথিং। অবনীর কথা শুনে আইরাত হেসে দেয়। আইরাত: নাথিং। এবার তুই এই পিৎজা রাখো। দে ছাড় বলছি। পেটুক কোথাকার। এগুলো খাওয়া অফ কর আর বাইরে গিয়ে দেখ। অবনী বাইরে যায়, গিয়েই হিহিহি করে হেসে ওঠে। আব্রাহাম এসেছে। অবনী একদম আব্রাহামের পা থেকে মাথা অবধি দেখছে, একটা সামার সিজনের গেটআপে এসেছে। ব্ল্যাক রিপ পেন্ট আর ওপরে এশ কালারের শার্ট, শার্টের হাতা ফোল্ড করা আর বাটন গুলো খোলা। হাতে ব্ল্যাক কালারের ওয়াচ, চোখে ব্ল্যাক গ্লাসেস। আব্রাহামকে দেখে এখন একটা ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট মনে হচ্ছে পুরো। আব্রাহামকে ভেতরে আসতে দেখে অবনী দৌড়ে আবার আইরাতের কাছে চলে যায়। আইরাত কেকের ওপর ক্রিম লাগাচ্ছিল, অবনীর এভাবে ছুটে আসতে দেখে আইরাত রাগ করে ফেলে, কেননা অল্পের জন্য কেকটা নষ্ট হয়নি। আইরাত: একটা উষ্ঠা যে মারমু না তোকে। কি হয়েছে? আর একটু হলেই কেকটা খারাপ হয়ে যেত। অবনী: আরে এসে গেছে এসে গেছে এসে গেছে রে। আইরাত: কে এসেছে? অবনী: আব্রাহাম চৌধুরী। আইরাত: হ্যাঁ তো। অবনী: আরে আইরাত: কি? আরে ভাই প্লিজ আবার ওই সাইকো না। অবনী: কি না মানে কি আবার না? আইরাত: আব না কিছু না মানে কিছুই না। যা তুই কাজ কর। অবনী হাতে একটা মেনু কার্ড নিয়ে খুশিতে গদগদ হয়ে আব্রাহামের কাছে চলে যায়। আব্রাহাম একটা টেবিলের ওপর বসে ফোন ঘাঁটছে। অবনী: আহাম আহাম স্যার। আব্রাহাম: ইয়াপ। অবনী: স্যার আপনি এসেছেন, কি যে ভালো লাগছে। কেমন যেন লাগছে। আব্রাহাম: ওহহ আচ্ছা তাই কেমন লাগছে? অবনী: ক্রাশ ক্রাশ। আব্রাহাম: এত ক্রাশ খেলে পেট খারাপ করবে। আব্রাহামের কথায় অবনী ভেবাচেকা খেয়ে যায়। অবনী: আব স্যার আপনি কি নিতে পছন্দ করবেন? আব্রাহাম কিছু একটা বলতে যাবে তখনই আইরাত ভেতর থেকে বাইরে আসে হাতে একটা চকোলেট কেক নিয়ে। আব্রাহাম আইরাতকে দেখে বাঁকা হাসে। হাত আইরাতের দিকে তুলে বলে ওঠে, আব্রাহাম ওকে চাই আমার। আইরাতের দিকে তাকিয়ে অবনী কপাল কুঁচকে আব্রাহামের হাতকে ফলো করে, সেদিকে তাকায় দেখে যে আব্রাহামের হাতটা আইরাতের দিকেই। আইরাতের চুলগুলো এলোমেলো হয়ে গেছে। সেগুলো এক হাত দিয়ে কোন রকমে ঠিক করতে করতে সে সামনে তাকায়, দেখে যে অবনী তার দিকে তাকিয়ে আছে। আর সাথে আব্রাহামও তার দিকে আঙুল তুলে আছে। আইরাত তার পেছনে তাকাতাকি করে, দেখে যে এখানে সে ছাড়া আর কেউ নেই। আইরাত বুঝে যে তাকে ইশারা করা হচ্ছে। তবে অবনী তো কিছু না বুঝে আবার আব্রাহামের দিকে তাকায়। অবনী: জি স্যার। আব্রাহাম: আই মিন চকলেট কেক। আই উড লাইক টু হ্যাভ সাম চকলেট কেক। অবনী: শিওর স্যার। অবনী এই বলেই চলে যায় আইরাতের দিকে। আইরাত এখনো হাতে চকোলেট কেক নিয়ে কিচেনের সামনে দাঁড়িয়ে আছে। অবনী আইরাতের কাছে গিয়ে কিছুটা ফিসফিস করে বলে ওঠে, অবনী: আইরু উনি না চকোলেট কেক খাবেন বুঝলি, এখন যা আর ওনাকে সুন্দর করে চকোলেট কেকটা দিয়ে আয় যা। আইরাত: এহহ পারবো না আমি। তুই অর্ডার নিয়েছিস তাই তুইই যা, এই যে কেক নে ধর। অবনী: এই রে আরেকটু হলেই কেকটা গেত। শোন তুই জানা। একই তো হলো, যা যা দ্রুত যা। এই বলেই অবনী চলে গেল। আর আইরাত কোন উপায় না পেয়ে আব্রাহামের টেবিলের কাছে গিয়ে তার সামনে চকোলেট কেকটা রাখে। আইরাত ঘুরে চলে আসতে নিলেই আব্রাহাম আইরাতের হাত ধরে টেনে টেবিলের পাশে বসিয়ে দেয়। আব্রাহাম আইরাতকে কিছু একটা বলতে যাবে তার আগেই পাশে তাকিয়ে দেখে হোটেলের বাইরে কাচের জানালা ধরে কিছু ছোট ছোট বাচ্চারা এই দিকেই তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে তারা খুব ক্ষুধার্ত। আব্রাহাম তাদের দিকে তাকিয়ে আছে। আইরাত আব্রাহামের চাহনি খেয়াল করে বাইরে তাকায়। বাচ্চাগুলো অসহায় ভাবে তাকিয়ে আছে। আইরাতের বেশ খারাপ লাগে তাদের দেখে। আব্রাহাম টেবিল থেকে উঠে সোজা বাইরে চলে যায়। আইরাত তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে। আব্রাহাম উঠে বাইরে তো চলে গেছে, তবে তাকে দেখা যাচ্ছে না। আইরাত তাকে দেখার জন্য টেবিলে বসে থেকেই বাইরের দিকে উকি ঝুঁকি দিচ্ছে। তার কয়েক সেকেন্ড পরই আব্রাহাম এসে পড়ে। তার সাথে তিনজন ছোট ছোট ছেলেমেয়ে আছে। আব্রাহাম তাদের সাথে কথা বলছে আর ভেতরে নিয়ে আসছে।
আইরাত তাদের দেখে দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম বাচ্চাদের এনে টেবিলে বসিয়ে দেয়, সাথে নিজেও বসে পড়ে। আব্রাহাম, তো বাচ্চারা কে কি খাবে জলদি বলে ফেলো। আব্রাহাম যেন বাচ্চাদের সাথে নিজেও বাচ্চা হয়ে গিয়েছে। হাসছে, কথা বলছে, কিন্তু বাচ্চাগুলো একে অপরের দিকে তাকাতাকি করছে। হয়তো তারা তাদের জোরতাটা এখনো কাটিয়ে উঠতে পারছে না। আব্রাহাম ব্যাপারটা বুঝতে পারল, তাই সে মুখটা লটকিয়ে বলে ওঠে, আব্রাহাম, খিদে তো খুব পেয়েছে আমার। আমি তো একাধারে খাওয়া শুরু করে দেব। পরে খাবার বাকি থাকবে কিনা আমি তা জানি না, কারণ আমি প্রচুর খাই। এবার তোমরা ভেবে নাও যে কে কি খাবে। খাবে নাকি আমি সব খেয়ে নিই? আব্রাহামের এমন করে বলাতেই একটা বাচ্চা কিছুটা জোরে বলে ওঠে, না না না, আমি খাবো আমি খাবো। আব্রাহাম মুচকি হাসে, আর সাথে আইরাতও হেসে দেয়। এটা চালাকি ছিল। আইরাত হেসে বাচ্চাগুলোর দিকে তাকিয়েছিল। আব্রাহাম আইরাতের দিকে তাকায়। আইরাত দ্রুত বলে ওঠে, আইরাত, আব, জি অর্ডার। আব্রাহাম, এক কাজ করো, যা যা আছে সব নিয়ে আসো। আইরাত, হ্যাঁ আব্রাহাম। হুমম, যা যা আইটেম আছে সবগুলো নিয়ে আসো। আইরাত, আ, আচ্ছা আনছি। আইরাত কিছুটা অবাক হয়েই চলে গেল। অবনী আর বাকি কিছু স্টাফদের বলে সব রকমের খাবার নিয়ে গেল। সব নিয়ে টেবিলের ওপর রেখে দিল। আব্রাহাম, এই তো এসে গেছে খাবার, বাচ্চা পার্টি, দেরি কিসের, শুরু করো জলদি। আব্রাহামের বলতে দেরি, কিন্তু বাচ্চাদের খাওয়া শুরু করতে দেরি না। বাচ্চাগুলো একদম পেট পুড়ে খাচ্ছে। আব্রাহাম টেবিলের ওপর এক হাত রেখে আরেক হাত গালে ঠেকিয়ে রেখে দিয়েছে। আইরাত কিছুটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বাচ্চাগুলো তুমুল গতিতে খাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে কি ক্ষুধার্ত। আইরাতের খারাপ লাগে, তবুও সে হাসে। আব্রাহাম আইরাতের দিকে তাকিয়ে দুই হাত ভাঁজ করে বসে। আইরাত এক নজর তার দিকে তাকিয়ে সেখান থেকে চলে আসে। কিচেনের ভেতরে গেতেই আইরাত দেখে অবনী হা করে তাদের দিকে তাকিয়ে আছে। আইরাত একবার অবনীর দিকে তাকায় আর একবার বাচ্চাগুলোর দিকে। আইরাত ফিক করে হেসে দেয়। আইরাত, এভাবে তাকিয়ে থাকিস না, মুখে মশা ঢুকবে। যা ভেতরে যা। অবনী, হ্যাঁ। আইরাত আর অবনী ভেতরে চলে যায়। বর্তমানে কোন কাজ নেই। তার প্রায় 30 মিনিট পর তাদের খাবার খাওয়া শেষ হয়। আইরাত আবার তাদের কাছে এগিয়ে যায়। আইরাত, খাওয়া শেষ? বাচ্চাগুলো এখনো কিছু বলছে না, একদম চুপ। তখন আব্রাহাম বলে ওঠে, আব্রাহাম, হ্যাঁ শেষ, বিলটা দাও। আইরাত, জি না, কোন বিল লাগবে না। হেসে আব্রাহাম, কিন্তু। আইরাত, বললাম তো লাগবে না। ঠিক আছে আব্রাহাম, ওকে ফাইন। এবার তাদের মধ্যে থেকে একজন মেয়ে বলে ওঠে, মেয়ে, ভাইয়া, আপনি না অনেক ভালা। আব্রাহাম এক গাল হেসে দেয় তার কথা শুনে। তিনজনের মাঝে দুইজন ছেলে আর একজন মেয়ে। তারা ভাই বোন। আব্রাহাম, হুমম, কিন্তু একটা কথাই তো জানা হলো না। তোমাদের নাম কি? পরি। আমার নাম পরি। ওরা আমার ভাই নাবিল আর হাসিব। আব্রাহাম, বাহ, সবার নাম তো অনেক সুন্দর। আর তুমিও পরীর মতোই অনেক সুন্দর। আব্রাহাম তাদের সাথে কথা বলছিল, আইরাত তখন স্টাফদের ডেকে এনে সব প্লেটস গুলো নিয়ে যায়। আব্রাহাম সেখানে থেকে বাচ্চাদের সাথে অনেক কথা বলে তারপর আইরাতকে বলে তাদের নিয়ে বাইরে বের হয়ে যায়। আইরাত, উনার সাথে আমার দেখা হয়েছে থেকে এই আজ প্রথম তাকে দেখলাম কোন ভালো কাজ করতে। অবনী, শোন, উনি অনেক ভালো বুঝলি। শুধু তুই এমন করিস। আইরাত, কচুর মাথা। অবনী, শোন, একটা মানুষ কখনোই শুধু খারাপ বা শুধু ভালো হতে পারে না, বুঝলি। একটা কয়েনের যেমন এপিঠ ওপিঠ আছে, ঠিক তেমনি একটা মানুষেরও এপিঠ ওপিঠ আছে, বুঝলি। আইরাত, তা অবশ্য ঠিক বলেছিস। অবনী, আমি ভুল বলি কবে? ভাব নিয়ে। অবনীর ভাব দেখে আইরাত দেয় তাকে এক ধাক্কা। আর হিহিহি করে হেসে দেয়। এভাবেই সেই দিন কাজ করে আইরাত বাড়ি এসে পড়ে। বাড়ি এসেই দেখে তার চাচি চাচা সবাই বসে আছে। তবে আজ পরিস্থিতি শান্ত। আইরাত হলরুমে গিয়েই নিজের ব্যাগটা রেখে দেয়। কি বলবে মাথায় আসছে না। তাই কিছু না বলেই সোজা নিজের রুমের দিকে যেতে ধরে আইরাত। আর তখনই আইরাতের চাচি কলির ডাক। কলি। আইরাত। আইরাত থেমে যায়।
ঘুরে আবার তার চাচির কাছে আসে। আইরাত, জি চাচি। কলি, তোর সাথে কিছু কথা ছিল। আইরাত, হ্যাঁ বলো। কলি, ভাবলাম তোর পড়াশোনা তো চলছে তাই না? দিন দুনিয়া বেশি ভালো না, তার ওপর বাইরে যাস কাজ করতে। পড়াশোনা আর করতে হবে না। ভাবলাম তোর বিয়েটা ভালো কাউকে খুঁজে দিয়ে দিব। আইরাত অবাক হয়ে দ্রুত তার চাচির দিকে তাকায়। ব্যাস এইটুকু কথাই যেন যথেষ্ট ছিল আইরাতের রাগ উঠানোর জন্য। আইরাত তার চাচার দিকে তাকায়, দেখে উনি মুখ গোমড়া করে দুই হাত ভাঁজ করে দিয়ে বসে আছেন। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তার চাচির সাথে হয়তো তার চাচার এই ব্যাপারে অনেক কথা কাটাকাটি হয়েছে। কলি, শোন, একটা লোককে দেখেছি, বেশ ভালো টাকা আছে, তুই সুখে থাকবি, পরিবার অনেক বড় আর ভালো। তুই তো। আইরাত, হয়েছে তোমার, থামো এবার। কে বলেছে যে এখনই আমি বিয়ের জন্য রেডি? চাচি শুনো, মানলাম তোমাদের সাথে থাকি, হয়তো এই পরিবারের একজন হয়ে বা বোঝা হয়ে, কিন্তু শুনে রাখো, আমার জীবনের কোন সিদ্ধান্ত আমার অনুমতি ছাড়া নিতে পারবে না। আমি বড় হয়েছি, ভালো মন্দ বুঝার বয়স হয়েছে আমার। বাইরে যাই কাজ করি সেখানে সেফ থাকি আমি। না জানি কত শত মেয়ে কাজ করে বাইরে, আর কি বললে লোক অনেক টাকাওয়ালা, পরিবার বড়। অবশ্যই লোকটি আমার থেকে বয়সে অনেক বড় হবে। সেই পরিবারে কেমন লোক থাকবে, আমার সাথে কেমন বিহেভ করবে আমি তা জানি না। আর তোমার তো আমার খুশির চিন্তা না, তোমার চিন্তা টাকার। যাক, জীবনে যা বলিনি আজ তোমাকে তা বলে দিলাম। এরপর থেকে আমার লাইফে নাক গলাতে এসো না। এই বলেই আইরাত সোজা তার রুমে চলে যায়। আর আইরাতের চাচি ফাটা চোখে তাকিয়ে আছে। সে কল্পনাতেও ভাবেনি যে আইরাত তাকে এই কথাগুলো বলবে। কলি ইকবালের দিকে তাকিয়ে তেড়ে গিয়ে বলে উঠল, কলি, দেখলে দেখলে তুমি মেয়ের কেমন চটাং চটাং কথা ফুটেছে। কিভাবে কথাগুলো বলল আমায়। তুমি শুনলে রনিতের বাবা? ইকবাল সাহেব তার বউয়ের কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে পড়লেন। ইকবাল, একদম উচিত কথাগুলো বলে গেছে আইরাত। শোনো, সময় থাকতে ভালো হও, ভালো হতে পয়সা লাগে না বুঝলে। এই কথা বলে ইকবাল সাহেবও নিজের ঘরে চলে গেলেন। কলি শুধু রাগে ফুঁসছে। আর অন্যদিকে আইরাত নিজের রুমে গিয়ে ধীরিম করে দরজা লাগিয়ে দিল। কেন জানি এই বিয়ের নাম শুনলেই আইরাতের মাথায় আগুন ধরে যায়। বিয়ে থেকে অ্যালার্জি তার, ভালো লাগে না। আইরাত কাজ করছে আর একা একাই বকবক করে চলেছে। আইরাত, সব সময় বেশি। এখন আর চুপ করে থাকবো না। যখন যা ইচ্ছে তাই বলবে নাকি? অনেক চুপ থেকেছি আর অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আজ কিনা আমার বিয়ে অবধি চলে গিয়েছে। মেজাজটাই পুরো খারাপ করে দিয়েছে। এত শখ যখন তখন নিজেই একটা বিয়ে করে নিক না। আমাকে বলতে কেন আসে? দরকার হলে এই বাড়িতেই থাকবো, না বের হয়ে যাব। এখনো থাকতাম না, থাকছি শুধু চাচার আর রনিতের জন্য। আইরাত রাগের চোটে ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হতে। অনেকক্ষণ পর বের হয়ে রাতের খাবার না খেয়েই শুয়ে পড়ে। পরের দিন ফোনের এলার্মে ঘুম ভাঙা আইরাতের। উঠে দেখে বালিশের ওপর নিজের মাথার বদলে পা রয়েছে। মানে পুরো উল্টো। এলোমেলো হয়ে না ঘুমালে তার ঘুম ধরে না। রাতে ফ্রেশ হয়ে শুয়েছিল তাই চুলগুলো ভেজা। ভেজা চুল আর বাঁধেনি, ওভাবেই শুয়েছিল। এখন কাকের বাসা হয়ে আছে। আইরাত আড়মোড়া ভেঙে উঠে পড়ে। আজ ভার্সিটিতে লেকচার আছে, দ্রুত যেতে হবে। আইরাত উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। প্রতিদিনকার মতো তার চাচি এখনো ঘুম থেকেই উঠেনি। আইরাত গিয়ে সকালের নাস্তা বানিয়ে ফেলে। ডাইনিং টেবিলের ওপর খাবার সব রেখে দিয়ে এসে পড়ে। নিজের খাবারটুকু খেয়ে সুন্দরভাবে রেডি হয়ে ভার্সিটি চলে যায়। বাইরে এসেই রিকশা নিয়ে নেয়, যা সোজা তার ভার্সিটির সামনে এসে থামে। আইরাত নেমেই দেখে দিয়া দাঁড়িয়ে আছে। দিয়া, এসেছিস? আইরাত, আসলাম। দিয়া, তাড়াতাড়ি চল, ওই বুইরা মনে হয় ক্লাসে চলে গেছে। আইরাত, বুইরা? দিয়া, আরে আব্দুল স্যার, খবিস ওইডা তো বুইরাই, ওরই লেকচার। আইরাত, হায় রে। দিয়া, এই চল না লেকচার বাঙ্ক করি। আইরাত, এই হক না, কতদিন পর লেকচার, আজ করতে হবে। অযথা বাহানা করিস না তো প্লিজ চল। আইরাত এক প্রকার বকতে বকতেই দিয়াকে নিয়ে গেল লেকচার রুমে। আজ আব্রাহাম এসেছে কিছুটা দেরি করে ভার্সিটির সামনে।
যার ফলে আইরাতকে প্রথমে দেখতে পারেনি। আব্রাহাম মাস্ক পরেই থাকে, তাকে বাধ্য হয়েই পড়তে হয়। গাড়ি থেকে নেমে গাড়ির সাইডে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, তখনই তার কানে কিছুটা চিল্লা পাল্লার আওয়াজ আসে, কোন মেয়ের গলা। আব্রাহামের কেমন যেন খটকা লাগে। আওয়াজের ধারা ধরে আব্রাহাম সেদিকেই চলে যায়। আর ওদিকে প্রায় 50 মিনিট পর লেকচার ক্লাস শেষ হয়। আর নাকি কোন ক্লাস হবে না। দিয়ার বাবা ফোন করেছিল দিয়াকে আজ জলদি বাসায় যেতে বলেছে, তাই সে ক্লাস থেকে বের হয়েই আইরাতকে বলে বাসায় চলে গিয়েছে। ক্লাস যেহেতু অনেক তাড়াতাড়ি শেষ, তাই আইরাত ভাবল যে তাড়াতাড়ি হোটেলে চলে যাবে। এতে সে কাজের টাইমও বেশি পাবে আর বাড়িতেও জলদি যেতে পারবে। এসে রেজাল্ট তার চাচির বকবকানি থেকে মুক্তি পাবে। এগুলো ভেবে ভেবেই আইরাত সামনে যাওয়ার জন্য পা বাড়ায়। তবে ক্যাম্পাসের সাইড থেকে জোরে সোরে আওয়াজ এলে আইরাত কপাল কুঁচকে সেদিকে তাকায়। কৌতূহলী মন সেদিকে চলে যায়। আর গেতেই যা দেখে তাতে আইরাত চরম লেভেলের অবাক হয়। আইরাত কখনো ভাবতেও পারেনি যে এখানে এসে সে এমন কিছুটা দেখবে। আইরাত গিয়ে দেখে সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আর তার কিছু দূরেই আব্রাহাম। আব্রাহামের হাতে মেয়েটার ওড়না রয়েছে, আর মেয়েটা কেঁদে কেটে দাঁড়িয়ে আছে। আইরাত সেখানে গেলেই আব্রাহাম আর মেয়েটা তাকে দেখে আইরাতের চোখ মুখ সব রাগে লাল হয়ে গিয়েছে। আব্রাহামের হাতে মেয়েটার ওড়না দেখে এখন মেজাজটা যেন 440 ডিগ্রিতে চলে গেছে। আব্রাহাম কিছু একটা বলতে যাবে, তার আগেই আইরাত গিয়ে আব্রাহামের গালে কষে একটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড়ে আব্রাহাম নড়তে পারেনি এক ফোঁটাও। আব্রাহাম আগের ন্যায়ই দাঁড়িয়ে আছে। তবুও আইরাত রাগে ফুঁসছে। আইরাত এক নজর আব্রাহাম আর মেয়েটার দিকে তাকিয়ে রেগে মেগে সেখান থেকে এসে পড়ে। আব্রাহাম আর আইরাতের দিকে তাকায় না। আব্রাহাম শুধু চোখ দুটো বন্ধ করে কয়েক সেকেন্ড চুপ থাকে। তারপর মেয়েটার কাছে এগিয়ে তার ওড়নাটা তাকে দিয়ে দেয়। আব্রাহাম, ঠিক আছো তুমি? মেয়েটা, জি ভাইয়া ঠিক আছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আজ আপনি না থাকলে কি যে হতো আমার। অনেক ধন্যবাদ ভাইয়া। আব্রাহাম, ইট স ওকে। আর চিন্তা করো না, ওরা তোমাকে আর জ্বালাবে না। বাড়ি যাও এখন। মেয়েটা সেখান থেকে মাথা নিচু করে এসে পড়ে। আসলে মেয়েটা ভার্সিটির জুনিয়র কেউ একজন। তবে কিছু বিখাটে ছেলে তাকে জ্বালাচ্ছিল আর আজ তো একদম ঘেরাও করে ধরেছিল। যখন ছেলেগুলো মেয়েটার সাথে অসভ্যতামো করতে শুরু করে দিল তখন মেয়েটা চিল্লাছিল। আব্রাহাম তা শুনে এদিকেই এগিয়ে আসে। এসেই বেধড়ক ভাবে পেটায় ছেলেগুলোকে। কেউ অনেক বেশি ক্ষত হয়েছে, কেউ বা অল্প। তারা আব্রাহাম যে দেখে দৌড়ে পালায়। মেয়েটার গায়ের ওপর থেকে তারা ওড়না নিয়ে নিয়েছিল। আব্রাহাম তাদের মেরে ওড়না তাদের হাত থেকে নিয়ে নেয়। মেয়েটাকে তার ওড়না দিতে যাবে তখনই আইরাত চলে আসে। আর ভুল বুঝে আব্রাহামকে, যার ফলে দেয় কষিয়ে এক থাপ্পড়। আইরাত তো রাগে হোটেলে চলে গেছে। তবে আব্রাহামের মাথায় আগুন জ্বলছে। আইরাত তাকে থাপ্পড় মেরেছে এটা যেন মেনে নিতেই পারছে না আব্রাহাম। আইরাতকে কি করবে ভেবে পায় না সে। রাগে আব্রাহামের ফর্সা মুখটা মুহূর্তেই লাল বর্ণ ধারণ করেছে। আব্রাহাম সেখান থেকে নিজের বাসায় চলে যায়। আব্রাহামের দাদি ইলা হলরুমে বসেছিল, কিন্তু আব্রাহাম কোন দিকেই না তাকিয়ে সোজা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তার দাদি শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। আব্রাহাম রুমে গিয়েই তার ওপর থেকে নিজের জ্যাকেটটা খুলে বিছানাতে ছুঁড়ে ফেলে। শার্টের হাতাগুলো ফোল্ড করে নেয়। কয়েক মিনিট পরই ঠাস ঠাস করে একটার পর একটা আওয়াজ আসতে লাগে রুম থেকে। আব্রাহামের দাদি নিচেই বসেছিলেন। আওয়াজ পেয়ে বুঝে গেলেন যে হয়তো বাইরে কিছু হয়েছে। আর রাগগুলো এখন ঘরের জিনিসপত্রের ওপর তুলছে। আব্রাহাম তার রুমের সব জাচের জিনিসগুলো ভেঙে খানখান করে দিয়েছে। তবুও রাগ থামার নয়। সব ভাঙচুর করার পর দুই হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে বসে থাকে। ফর্সা দুই হাতের রগগুলো কেমন ভেসে উঠেছে। চোখ বন্ধ করে এক হাত দিয়ে নিজের কপাল স্লাইড করছে আর আইরাতের সেই থাপ্পড় দেবার দৃশ্যটাই ভাবছে। তখনই আব্রাহামের দাদি রুমে খুব সাবধানে এসে তার পাশে বসে। চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্প থেকে যাবেন। ধন্যবাদ।